নমস্কার, চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয়েছে এবং স্থিরতা হয়েছে যে পরীক্ষা হবেই, এমন একটি নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অবশ্যই একেবারে সময় নষ্ট না করে জোরদারভাবে প্রস্তুতি শুরু করা উচিত এবং সেই লক্ষ্যে আজকে উচ্চ মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই আলোচনাতে বাংলার বিষয়ের আমার বাংলা গ্রন্থ নিয়ে কিন্তু আলোচনা করব। আমার বাংলা গ্রন্থের মধ্যে কতগুলো গদ্য রয়েছে, আসলে এই গদ্যগুলো কি, আসলে এইগুলো কি গল্প নাকি সাধারণ কোনো রচনা বা প্রবন্ধ, বা এই আমার বাংলা বিষয়ে যাবতীয় প্রশ্নের সমাধান কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তো বলবো অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীদের এই আমার বাংলা গ্রন্থ সম্পর্কে কোনো সন্দেহ থেকে গেছে বা তেমনভাবে জ্ঞাত নও, তোমরা পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের যে কোনো সমস্যার বা সন্দেহের দূরীকরণ হবে বলে আশা রাখছি। এবং আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার বাংলা গ্রন্থের অন্তর্গত যে অনেকগুলো গদ্য রয়েছে, তার মধ্যে 5টি গদ্য কিন্তু উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যে রয়েছে। তা সত্ত্বেও এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু 2টি গদ্য একেবারে বাতিল করে দেওয়া হয়েছে। বাকি থাকছে 3টি গদ্য। এই 3টি গদ্য বিষয়ে প্রতিদিন একটি করে টপিক বিষয়ে আমি আলোচনা করব, ভিডিও আপলোড করতে থাকব। তবে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার বাংলা গদ্যের অন্তর্গত সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, সেটি হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে। এটি লাইন ধরে ধরে ব্যাখ্যা তো করবই, তার আগে যেটি করব আমি সেটি হচ্ছে এই গদ্য থেকে কি ধরনের প্রশ্ন আসবে এবং কত প্রকারের কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করার পাশাপাশি যে কোনো প্রশ্নের কিভাবে উত্তর কৌশল তৈরি করা হয় বা উত্তরটা কিভাবে তৈরি করা সম্ভব সেই সব কৌশলগুলোও শিখিয়ে দেবো। তো বলবো অবশ্যই যে সমস্ত শিক্ষার্থীরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করো, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা রাখছি যে পুরো ভিডিওটা বিষয় বা দেখার পরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই গাঢ় পাহাড়ের নিচে গদ্যটি থেকে। এবং বলবো যে এই গাঢ় পাহাড়ের নিচে এই বিষয়ের উপরে আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, খুব ছোট্ট ভিডিও, সেখানে সারসংক্ষেপ বোঝানো হয়ে গেছিলো। তো সেই ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই এখনই সেটি দেখে নাও, আমি অবশ্যই ডিসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিও, এবং সেটা দেখে নিতে গেলে আজকের ভিডিওটা পড়তে এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর লিখতে তোমাদের সুবিধা হবে। তো আজকের আলোচনাটি শুরু করা যাক। কিভাবে প্রশ্নের উত্তর লিখবো, কী ধরনের প্রশ্ন আসবে সে বিষয়ে তোমরা খাতাতে কিন্তু নোট করে নাও। আমাদের যে পাঠ্যের রয়েছে আমার বাংলা, সেটি একটি গদ্য গ্রন্থ এবং এই গ্রন্থটি মধ্যে রয়েছে যে 5টি বিষয় আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের মধ্যে, সেই 5টি হচ্ছে গদ্য বা রচনা তুমি বলতে পারো। এগুলো কিন্তু কোনো গল্প নয়, এগুলো রচনা বা গদ্য। এবং এটি যিনি লিখেছেন তিনি একাধারে যেমন কবি তেমনই সুসাহিত্যিক লেখক, তার নাম হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। তোমরা যখন প্রশ্ন উত্তর লিখবে তখন অবশ্যই তোমাকে, যদি এই গাঢ় পাহাড়ের নিচ থেকে প্রশ্ন আসে তাহলে তোমাকে উত্তরটা কিভাবে লিখতে হবে, আমার বাংলা গদ্য গ্রন্থের অন্তর্গত গাঢ় পাহাড়ের নিচে রচনা বা গদ্য থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, এইভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে। কিন্তু সেক্ষেত্রে যখন লেখকের নাম লিখবে তখন তোমাকে লিখতে হবে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গদ্য গ্রন্থের অন্তর্গত গাঢ় পাহাড়ের নিচে গদ্য থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে, এইরকম ভাবে। আচ্ছা, আমার বাংলা গদ্য গ্রন্থের মধ্যে ছিল 5টি গদ্য, তার মধ্যে দিয়ে কিন্তু 2টি গদ্য এবছরের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। কলের কলকাতা আর মেঘের গায়ে জেলখানা তোমাদেরকে পড়তে হবে না, কিন্তু পড়তে হবে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি হাত বাড়াও। 3টাই সমানভাবে গুরুত্বপূর্ণ, কোনটা থেকে প্রশ্ন আসবে বলা যাবে না, তাই 3টাই আমাদেরকে আলোচনা করতে হবে। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে। তবে এই গাঢ় পাহাড়ের নিচে শুধুমাত্র সারসংক্ষেপ বুঝলে হবে না, বুঝতে হবে যে গাঢ় পাহাড়ের নিচে গদ্যটি থেকে কত প্রকারের প্রশ্ন হতে পারে এবং সেই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে খুব সংক্ষেপে আমরা মনে রাখতে পারবো, সেই পদ্ধতিটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। তো গাঢ় পাহাড়, গাঢ় হচ্ছে একটি পাহাড়ের নাম, যে গাঢ় পাহাড়ের মধ্যে থাকা কিছু মানুষের কথা বলা হয়েছে এই গদ্যে, আবার গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী অঞ্চলগুলোতে থাকা কিছু মানুষের কথা বলা হয়েছে এবং তাদের জীবনে কিভাবে জমিদারদের প্রভাব পড়ছে, জমিদারদের অত্যাচার চলছে, সেই কাহিনীগুলো কিন্তু তুলে ধরেছেন সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায়। আমরা তাহলে আজকের আলোচনা করব গাঢ় পাহাড়ের নিচে। এই গাঢ় পাহাড়ের নিচে বিষয়টিকে আলোচনা করতে গেলে আমাদেরকে 3টা স্ট্রাকচার তৈরি করতে হবে। তোমরা যারা
এবছরের শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা তারা কিন্তু অবশ্যই স্ট্রাকচারটা খাতাতে লিখে রেখে প্র্যাকটিস করো, তাহলে একটা ভিডিওর মধ্যেই তোমাদের সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে ধারণা হয়ে যাবে। এই গারো পাহাড়ের নিচ থেকে 3টে স্ট্রাকচার তৈরি করছি। প্রথমটা কি বললাম, যে গারো পাহাড়ের মধ্যে যারা বসবাস করে, তাহলে আমরা পয়েন্টটা করতে পারবো গারো পাহাড়ে বসবাসকারী। আচ্ছা, দ্বিতীয় বিষয়টা কি বললাম, গারো পাহাড়ের নিচে যারা বসবাস করে, গারো পাহাড়ে নিচে, ব্যাস এতটুকু লিখলেই হবে, গারো পাহাড়ের নিচে। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে জমিদারদের অত্যাচার। এক হচ্ছে জমিদারি আইন বা হাতি বেগার। এক প্রকার জমিদারি আইনের কথা আমরা পাবো, যেটার নাম হচ্ছে হাতি বেগার। তোমরা সবাই নোট করে নাও। আজ আমাদের আলোচনা গারো পাহাড়ের নিচে গদ্য, সেই গদ্যের 3টি পার্ট করে আমরা উত্তরটাকে সাজানোর চেষ্টা করব, এবং এই 3 প্রকারেরই কিন্তু প্রশ্ন আসবে। হয় তোমার প্রশ্ন আসবে গারো পাহাড়ে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার পরিচয় দাও, তারা কিভাবে চাষবাস করে সেসবের পরিচয় দাও, অথবা আসবে গারো পাহাড়ের নিচে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটির বর্ণনা করো, অথবা গারো পাহাড়ের নিচে মানুষদের জীবনযাপন কিভাবে কাটতো বা কিভাবে তারা জীবনযাপন করতো সেই বিষয়ে আলোচনা করো। অথবা এই দুটোর মধ্যে কোনোটাই আসলো না, সরাসরি টোটাল করে একটা প্রশ্ন আসলো যে এই অঞ্চলগুলোতে বা গারো পাহাড়ে যে জমিদারি আইনগুলো ছিল বা যেটি হাতি বেগার নামে পরিচিত, সেই হাতি বেগারটি কি এবং কিভাবে এই হাতি বেগার আইনটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেছিল সে বিষয়ে আলোচনা করো। দেখো, আমরা ফ্রেশ করে তুলে নিয়েছি গারো পাহাড়ের নিচে 3টি পার্ট তুলেছি, এবং প্রত্যেকটা পার্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো বা উপাদান শব্দগুলো আমি দিয়ে দেব, সেগুলো তোমরা অবশ্যই মনে করে খাতাতে এক্ষুনি লিখে নাও। আর আমি যেভাবে বলছি বা যেভাবে উত্তরটা সাজাচ্ছি বা সাজিয়ে বলছি সেইভাবে তোমরা প্র্যাকটিস করো। একবার প্র্যাকটিস করলে আশা রাখছি এইখান থেকে আর কোনো সমস্যা তোমাদের হবে না। দেখো, স্ট্রাকচারের মধ্যে আমি রাখছি প্রথমে গারো পাহাড়ে বসবাসকারী মানুষদের কথা। আচ্ছা, এই ক্ষেত্রে কি কি লিখতে হবে? প্রথম কথা বলছেন আমাদের সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে যদি কেউ কখনো ময়মনসিংহে যাও, বাংলাদেশের বর্তমানে যে অঞ্চলটির নাম ময়মনসিংহ, সেইখানে যদি কেউ কখনো যাও তাহলে অবশ্যই উত্তর দিকে চৈত্র মাসে উত্তর আকাশের দিকে তাকালে তোমাদের মনে হবে যে সেই আকাশে মেঘের মধ্যে যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে কি, যদি ময়মনসিংহে যাও তাহলে চৈত্র মাসে উত্তর আকাশের দিকে তাকালে মনে হবে যেন কেউ মেঘের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তবে তিনি বলছেন যে এই আগুন দেখে তোমরা ভয় পাবে না, কারণ আসলে এটি কোনো মেঘ নয়, এটি হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড়ে তিনি বর্ণনা করলেন এইভাবে। এরপরে তিনি বলছেন যে এই গারো পাহাড়ে যারা বসবাস করে আসলে তারা ভীষণ কষ্টের মধ্যে দিয়ে কৃষিকাজ করে, তাদের কাছে কোনো চাষের সরঞ্জাম নেই। চাষের সরঞ্জাম যেমন হাল নেই, বলদ নেই, তাহলে কিভাবে তারা চাষবাস করবে? এমনকি উপরন্তু গারো পাহাড়, পুরো পাহাড়টির মধ্যে শুধু জঙ্গল, বড় বড় গাছ আছে, পর্বত, পাহাড়, ব্যাস, আর কিছুই না। ওখানে তো মাটি নেই, কিভাবে তারা সেখানে চাষবাস করবে? এই মাটির অভাবে আর চাষের সরঞ্জামের অভাবে কিন্তু তাদের কৃষিকাজে কিন্তু সমস্যা হয়। এরপরে উত্তরটাকে কিভাবে এগোতে হবে না, তারা যদি কৃষিকাজ না করে তাহলে সারা বছর খাবে কি? এই উদ্দেশ্যেই গারো পাহাড়ে বসবাসকারী মানুষেরা কি করে, যে পুরো পাহাড়ের মধ্যে উপরি অংশটিতে ঝোপঝাড়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়, শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেয়। এই আগুন দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে, দাউ দাউ করে আগুন জ্বলে, যেন ভীষণ আগুন। এই আগুনের সাথে সাহিত্যিক তুলনা করেছেন রাবণের চিতার। আমরা পুরাণ সাহিত্যে শুনেছি বা জানি, বা পুরাণ সাহিত্যে দেখা যায়, বলা হয়েছে যে রাবণের চিতা নাকি কোনোদিনও নেভে না। এখানকার এই আগুনটাকে দেখে কিন্তু মনে হবে যেন রাবণের চিতা জ্বলছে, রাবণের চিতা। এরপরেই লেখক কিন্তু বলছে
যে এই আগুন থেকে কিন্তু খুব লাভ হয় গারো পাহাড়ের বসবাসকারীদের। দুইটি লাভ হয়। একটি প্রথমটি হচ্ছে কি, এই সময় যখন ভীষণ আগুন লেগে যায় বনের মধ্যে, তখন তাদের আনন্দের কোনো সীমা থাকে না। আসলে কি, আগুন লাগা দেখে জঙ্গলের যত পশু পাখি, যেমন বাঘ হতে পারে, অজগর হতে পারে, হরিণ, শুয়োর, সব কিছু যে যেদিকে পারে প্রাণ নিয়ে পালাতে থাকে। আর সেই সুযোগে পাহাড়ি যে পুরুষ নারীরা বা মেয়ে পুরুষরা, তারা কিন্তু মনের সুখে হরিণ আর শুয়োর শিকার করতে থাকে। তাদের একটা ভালো কি হয়, এই আগুন দ্বারা তারা মনের সুখে শিকার করতে পারে, হরিণ শুয়োর শিকার করতে পারে। এবং এই শিকার শেষে কি করে, তারা রাত্রেবেলা কিন্তু গোল করে নাচ গান, গোল করে ঘিরে নাচ গান ইত্যাদি করে আনন্দ ফুর্তির মধ্যে কাটে। এবং ধীরে ধীরে দেখা যায় পুরো পাহাড়ের মধ্যে যত জঙ্গল সব পুড়ে ছাই হয়ে যায়। আর এরপরে কি হয়, পাথরের উপরে, পাহাড়ের প্রত্যেকটা অংশে পাথরের উপরে কিন্তু মোটা হয়ে কালো রঙের ছায়ের স্তূপ তৈরি হয়ে যায়। এই ছায়ের স্তূপের মধ্যে যেই না তারা কোনো ফসলের বীজ ছড়ায়, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে অল্প দিনের মধ্যে সেখানে কিন্তু ফসল মাথা চাড়া দিয়ে ওঠে। চারিদিকে সবুজে সবুজ হয়ে যায় পাহাড় একেবারে। সেই সব জায়গাতে তারা ধান, তামাক, আরো কত ধরনের ফসল চাষবাস করতে থাকে। এইভাবে কিন্তু তারা চাষবাস করে। তাহলে গারো পাহাড়ে বসবাসকারী মানুষরা কোন মাসে চাষবাস করে? চৈত্র মাসে। চৈত্র মাসে যখন তাদের কাছে কোনো চাষের সরঞ্জাম থাকে না, উপযুক্ত মাটি থাকে না, তখন তারা সেই পাহাড়ের মধ্যে আগুন লাগিয়ে দেয় ঝোপঝাড়ের মধ্যে, এবং সেই আগুন রাবণের চিতার মতো বেশ কয়েকদিন ধরে অনবরত দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। এবং তার মাঝখানে কি করে, এই আগুন দেখে ভয়ে পালিয়ে যায় বনের অনেক পশু পাখিরা। সেই সময় তারা কিন্তু শিকার করতে থাকে হরিণ, শুয়োর ইত্যাদি। এরপরেই দেখা যায় আগুন জ্বলার ফলে পাহাড়ের উপরে কিন্তু অনেক ছাই পড়ে থাকে। ওই ছাইয়ের মধ্যে যেই মুহূর্তে তারা বীজ ছড়ায়, তার কিছুদিনের মধ্যেই দেখা যায় কি সুন্দরভাবে সেখানে ধান, তামাক ইত্যাদি ফসল উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা গারো পাহাড়ে বসবাসকারী থেকে প্রশ্নের উত্তর লিখতে পারবো। এরপরে চলে আসি গারো পাহাড়ের নিচে কারা বসবাস করছে তাদের সম্পর্কে। তবে গারো পাহাড়ের নিচে যখন আমরা আলোচনা করতে যাব, তখন প্রথমে আমরা আলোচনা করব যে গারো পাহাড়, অর্থাৎ একটা বড় পাহাড় যদি থাকে, তার নিচের যে অঞ্চলটা, সেই অঞ্চলটার নামকরণ করা হয়েছে। এখানে সেই নামটি হচ্ছে সুষম পরগনা। লিখে নাও সবাই, সুষম পরগনা। এই সুষম পরগনা অর্থাৎ গারো পাহাড়ের নিচের অঞ্চলটির নাম সুষম পরগনা। আর সুষম পরগনার মধ্যে দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে, পাহাড়ি নদী, তার নাম হচ্ছে সোমেশ্বরী। সোমেশ্বরী বা সোমেশ্বরী নদী। নদীটা কিন্তু ভীষণ তীব্র। এর স্রোত এতটাই কঠিন যে ঠান্ডার সময়, লেখক বলছেন ঠান্ডার সময় বা শীতকালে এই নদীটিকে দেখে একদম শান্ত মনে হবে, কিন্তু তুমি যদি ভুল করেও সেই নদীতে পা রাখো, বুঝতে পারবে যেন একেবারে কুমিরের দাঁতের মতো তোমাকে আঁকড়ে ধরছে পা, আর টেনে নেওয়ার চেষ্টা করবে। এই সোমেশ্বরী নদী কিন্তু ভয়ঙ্কর পাহাড়ি নদী। এরপরে তিনি কি বলছেন, যে এই অঞ্চলে অর্থাৎ সুষম পরগনায় যে সমস্ত মানুষগুলো বাস করে, তাদের মধ্যে অনেকগুলো জাতের মানুষ রয়েছে। যেমন কোচেরা আছে, কোচ, গারো জাতির মানুষরা, তারপরে আছে হাজং জাতির মানুষরা, বিভিন্ন জাতির মানুষরা বসবাস করে। তাদের মধ্যে আর এদের মধ্যে তফাৎটা কি? এদের কাছে মাটি ছিল না চাষবাসের, এদের কাছে কিন্তু মাটি আছে। এদের কাছে চাষের সরঞ্জাম ছিল না, এদের কাছে চাষের সরঞ্জাম আছে। তাই বলছে এইখানকার মানুষদের কাছে মাটিও আছে উপযুক্ত উর্বর, আবার চাষের যাবতীয় সরঞ্জামও আছে। সমস্যা হচ্ছে কোথায়, যে এদের মধ্যে সবাই কিন্তু সমানভাবে চাষবাসে দক্ষ নয়। ভীষণভাবে দক্ষ হচ্ছে এই হাজংরা। গারোদের বক্তব্য হলো, এই হাজং জাতির মানুষগুলো প্রথমে এই অঞ্চলটিতে এসেছিল এবং তারা ভীষণ দক্ষ এই চাষবাসের কাজে, তাই জন্য তাদেরকে এই প্রকার হাজং শব্দ দিয়ে তারা ডাকে। আসলে হাজং শব্দটির অর্থ হলো পোকা বা চাষের পোকা। তাহলে কারা নাম দিয়েছিল এই হাজংদেরকে? হাজং নামটা কারা দিয়েছিল? গারোরা দিয়েছিল। গারোরা দিয়েছিল হাজংদেরকে এই নামটি, কারণ হাজংরা ছিল চাষে ভীষণ দক্ষ বা চাষের পোকা। তবে বলা যায় যে এদের প্রত্যেকেরই ভাষা কিন্তু বাংলা, তারা বাংলায় কথা বলে, অথচ এদের বাংলা ভাষার মধ্যে এত তফাৎ দেখা যাবে যে এদের বাংলাগুলো কোথাও যেন একটু অমিল রয়েছে। যেমন তারা তকে ট বলে, আবার ডকে দ বলে। যেমন ধরো, যদি এক দুটো উদাহরণ দেওয়া যায়,
যে এদের ভাষা বা মাতৃভাষা বাংলা হলেও তাদের মধ্যে কিন্তু অনেক ভাষার পরিবর্তন বা রূপান্তর দেখা যায়। যেমন তারা দুধকে কিন্তু দুধ বলে, দুধ, আবার তামাককে বলে টামাক, এইভাবে উচ্চারণগুলো তারা করে। তো এইভাবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। এইভাবে তারা কৃষিকাজের সমস্ত তারিফ বা দক্ষতা কিন্তু দিয়েছে হাজংদেরকে। তবে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই তুমি খানিকটা গারো পাহাড়ের উপর দিকে উঠে বা কোনো টিলার উপর থেকে উঠে যদি এদের এই চাষের জমিগুলোকে দেখো বা নিচের দিকটাকে দেখো, তোমার মনে হবে যে নীল পৃথিবীটা হঠাৎ করে যেন চারিদিকটা সবুজ হয়ে গেছে। এত তারা ভালো চাষবাস করতে পারে বা ফসল ফলাতে পারে। কিন্তু লেখক বলছেন বা সাহিত্যিক বলছেন যে তারা যতই ফসল ফলাক, যতই তারা আনন্দ করে ফসল বুনতে যাক এবং সেই ফসল কাটতে যাক না কেন, খামারে সেই ফসল বা ধান তোলার আগেই তাদের জীবনে কিন্তু শনি নাচতে থাকে। অর্থাৎ তাদের জীবনে কোনো সুখ নেই, কোথাও যেন একটা দুষ্টু শনি বসে থাকে। তার মানে এটা কি? তাদের উপরে নিশ্চয়ই কারো অত্যাচার চলছে, তাই তো? সুখ নেই বা শনি, দুষ্টু শনি রয়েছে তাদের জীবনে। আসলে বিষয়টা হচ্ছে সেখানকার জমিদার আর পাওনাদারদের অত্যাচার। অর্থাৎ তারা ফসল তো ফলায় ঠিকই, ফসল কেটে খামারে যতক্ষণ নিয়ে যাবে ততক্ষণে কিন্তু সেখানে খামারে পৌঁছে যায় স্থানীয় জমিদার বা পাওনাদাররা। তারা কিন্তু তাদেরকে এই সাধারণ অসহায় মানুষগুলোর জীবনে ফলে সুখ কোনোদিনই আসতে পারে না। যে মুহূর্তে তারা ফসল বা সোনার ফসলের মুখ দেখে সেই মুহূর্তে তাদের কাছে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়। ফলে ফসল দিতে দিতে দেখা যায়, টাকা দিতে দিতে বা টঙ্ক দিতে দিতে কিন্তু দেখা যায় যে মানুষগুলো একসময় নিঃস্ব হয়ে যাচ্ছে, ভিখিরি হয়ে যাচ্ছে। অথচ তারা দিব্যি ফসল ফলাতে পারে, সেই ফসলের ভোগ করতে পারে না। এইভাবে জমিদার আর পাওনাদারদের অত্যাচার তাদের উপরে চলতে থাকে। তো আমরা এইভাবে গারো পাহাড়ের নিচের বর্ণনাগুলো দিতে পারবো। আমরা দেখতে পারবো সুষম পরগনা, সোমেশ্বরী নদী, সেখানে থাকা মানুষগুলো, তাদের মধ্যে কারা কাদেরকে বেশি দক্ষ বলে মনে করে চাষবাসের কাজে, এবং তাদের ভাষাগুলো কিভাবে পরিবর্তন হতে থাকে। কিন্তু তারা যতই ফসল ফলাক না কেন তাদের জীবনে কোনো সুখ নেই, কারণ মনে হয় যেন তাদের জীবনে কোথাও যেন একটা দুষ্টু শনি বসে আছে। কারণ তাদের জীবনে সুখ নেই, কারণ তারা যতই সোনার ফসল ফলাক না কেন সেগুলো তারা সম্পূর্ণ ভোগ করতে পারে না। সেই ফসল ভোগ করে জমিদার আর পাওনাদাররা। তো এইভাবে করে আমরা গারো পাহাড়ের নিচের বর্ণনাগুলো করতে পারবো। এরপর আমরা চলে আসি জমিদারি আইন বা হাতি বেগার সম্পর্কে। আসলে এই যে সময়টিতে এই গ্রন্থটি রচনা করছেন লেখক, সেই সময়টি থেকে প্রায় 50-60 বছর আগে এই অঞ্চলে বা গারো পাহাড়ের অঞ্চলে কিন্তু একটি জমিদারি আইন ছিল। তাহলে যেদিন লেখা হচ্ছে এই গ্রন্থটি তার থেকে প্রায় 50-60 বছর আগে এই অঞ্চলে একটি জমিদারি আইন প্রচলিত ছিল। এই আইনে কি বলা ছিল? এই আইনে বলা ছিল যে জমিদারের শখ হতে পারে হাতি শিকার করার। এবার জমিদারের যদি শখ হয় হাতি শিকার করার, তাহলে সে তো আর নিজে শখ পূর্ণ করবে না বা সে তো নিজে আর গিয়ে হাতিকে ধরবে না। সে কি করবে? এই অসহায় সাধারণ গ্রামবাসীদেরকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দেবে। কিভাবে? প্রথমে কি করবে? পাহাড়ের উঁচু জায়গাতে একটি মাচা তৈরি করে বা পাহাড়ের উপরে মাচা তৈরি করে জমিদার কিন্তু সেপাই শান্তি সহ বসে থাকবে। সেপাই শান্তি সহ পাহাড়ের উপরে কোনো মাচা তৈরি করে জমিদার সিপাহী শান্তি সহ বসে থাকবে, এবং জমিদারের যেন কোনো প্রকার ক্ষতি না হয়, কোনো রকম বন্য পশু যেন আক্রমণ করে তার কোনো ক্ষতি না করে, তাই জন্য তার জমিদারের পেছনে কিন্তু ঢালাও ব্যবস্থা করা হতো। মানে তার সুরক্ষায় অনেক লোক নিযুক্ত হতো, সাবধানতা অবলম্বন করতে হতো। কিন্তু এই হাতিকে শিকার করতো কারা? আশপাশের গ্রামের সাধারণ প্রজারা। কেউ বাদ যেত না, ছেলে হোক আর বুড়ো, সবাইকে আসতে হতো। বাড়ি থেকে চাল চিড়ে বেঁধে সবাইকে আসতে হতো, ছেলে হোক আর বুড়ো, কেউ ছাড় পাবে না। আর তারা এসে কি করতো? যে জঙ্গলের মধ্যে হাতি রয়েছে সেই জঙ্গলকে কিন্তু বের দিয়ে তারা ঘিরে নিত। অর্থাৎ তারা সেই জঙ্গলকে চারদিক দিয়ে ঘিরে নিত, এবং তারা যখন বের দিত বেশ কয়েকদিন পর, যখন কয়েকদিন ধরে এইভাবে তাদেরকে কাটাতে হতো সময়, এবং এর মধ্যেই দেখা যেত যে তারা এই বের দিতে গিয়ে
বা ঘিরে ফেলতে গিয়ে, সেই জঙ্গলকে ঘিরে ফেলতে গিয়ে দেখা যায় যে অনেক প্রজার মৃত্যু হয়েছে বাঘের মুখে পড়ে অথবা বিষাক্ত সাপের ছোবল খেয়ে তাদের কিন্তু মৃত্যু হয়েছে। অথচ মৃত্যুর দায় কার? সেই জমিদারের। কিন্তু জমিদারের কিছু এসে যায় না তাতে, অথচ মানুষগুলো অসহায়ভাবে এগুলোকে মেনে নিয়েছে অনেক বছর থেকেই। কিন্তু এবার আর বেশি দিন চলবে না এইভাবে জমিদারের শাসন বা অত্যাচার তারা মেনে নেবে না, তারা বিদ্রোহ করবে এবং বিদ্রোহ করেছিল। সেখানকার মানুষরা, গারো পাহাড়ের নিচে থাকা মানুষরা কিন্তু একসময় বিদ্রোহ করেছিল এবং তাদের ওই বিদ্রোহের, আমি এখানে জায়গা নেই তাই এখান থেকে আবার লিখছি, কেমন? সেখানকার মানুষরা কিন্তু একসময় বিদ্রোহ করে বসে, বিদ্রোহ, এবং তাদের এই বিদ্রোহের মধ্যে তাদের প্রধান নেতা হয়ে ওঠে গোড়াচাঁদ মাস্টার। সে ব্যক্তির নাম হচ্ছে গোড়াচাঁদ মাস্টার। গোড়াচাঁদ মাস্টারের নেতৃত্বে সেখানকার মানুষরা বিদ্রোহ করে। কিন্তু তারা কি করে? গোড়াচাঁদ মাস্টার সহ সেখানকার প্রজারা করে চাকলায় বিভিন্ন গোপন স্থান, চাকলায় বসে তারা বিভিন্ন মিটিং করতে থাকে আর কামারশালায় তৈরি হতে থাকে বিভিন্ন ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র। কিন্তু কি করা যাবে? জমিদারের পল্টন মানে সৈন্য, জমিদারের পল্টনের কাছে তারা এক সময় কিন্তু হেরে যায় আর তারা পরাজিত হয়ে যায়, অর্থাৎ জমিদার জিতে যায়। কিন্তু যাই হোক, তারা পরাজিত হলেও এই জমিদারি আইন বা হাতিবেগার আইনটা কিন্তু বন্ধ হয়ে যায় চিরতরে। তাহলে কি বলবো, ছেলে বুড়ো কেউ কিন্তু ছাড় পেত না এই জঙ্গলকে বের দেওয়ার কাজে, এবং তাতে তাদের অনেকেই মারা যেত বাঘের মুখে অথবা সাপের মুখে পড়ে। এই অত্যাচার বেশি দিন কিন্তু সহ্য করেনি গারো পাহাড়ের নিচে থাকা মানুষগুলো, তারা কিন্তু বিদ্রোহ করেছিল এবং গোড়াচাঁদ মাস্টারের নেতৃত্বে তারা বিদ্রোহ করতে পারে। আর সেই বিদ্রোহ করার ফলে তারা কি করেছিল, চাকলায় বসে বিভিন্ন মিটিং করত আর কামারশালায় তৈরি হতো তাদের ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জমিদারের শক্তিশালী সৈন্যের কাছে বা পল্টনের কাছে কিন্তু তারা একসময় পরাজিত হয়ে যায়। কিন্তু পরাজিত হলে কি হবে, তাদের ইচ্ছা কিন্তু পূর্ণ হয়, অর্থাৎ সেই অঞ্চল থেকে হাতিবেগার আইনটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। আজও যদি সেই অঞ্চলে তোমরা যাও বা আমরা কেউ যদি যাই, তাহলে দেখব যে সেখানে থাকা সাধারণ মানুষগুলো বা এই কোচ, গারো, হাজং যে সমস্ত জাতিগুলো এখনো বসবাস করছে, তারা কিন্তু গল্প শোনাবে, তাদের সুখ দুঃখের কথা শোনাবে, তারা শোনাবে বিদ্রোহের গল্পগুলো। আবার যদি কোনো বুড়ো মানুষকে পাওয়া যায়, তারা কিন্তু তাদের কাছে গল্প শুনলে তারা কি গল্প শোনাবে, যে এক সময় চারিদিকে কত সর্ষের ক্ষেত থাকতো এবং তাতে তারা খেলা করতো, কত ধান ফলতো মাঠে, আর সেই ধানের মধ্যে বসে কাকপক্ষীদেরও কিন্তু অরুচি ধরে যেত। আর গোয়ালে তাদের থাকতো 60-70টা গরু। এর ফলে কি হতো, যে ঢালাই করা দুধ থাকতো, দুধের কোনো অভাব হতো না। অথচ আজকের এমন একটা দিন এসছে যে সময় তাদেরকে সামান্য দুধের জন্য কিন্তু পরের দুয়ারে হাত পাততে হয়। এগুলো হচ্ছে গল্প, সেখানকার মানুষরা আমাদেরকে গল্প শোনাবে যদি তাদের কাছে গিয়ে গল্প করা যায় তো। তবে তারা কথায় কিন্তু আমাদেরকে বলবে বাঙাল। এইখানে লেখক একটি অসাধারণ কথা বলেছেন, যে সেখানকার সাধারণ মানুষগুলো আমাদেরকে বাঙাল বলে ডাকবে। তবে এই বাঙাল বলতে গিয়ে আমরা যেন রেগে না যাই, কারণ এই বাঙাল বলতে তারা বোঝায় বাঙালি। আসলে তারা নিজেদেরকে বাঙালি বলে মনেই করে না, আর এর কারণ কিন্তু আমরা নিজেরাই। আসলে বাংলাদেশে থাকলেও আমরা কিন্তু ওদের এত কাছাকাছি থাকার পরেও কিন্তু আমরা ওদেরকে আপন করে নিতে পারিনি। তারা যেন বাঙালির মধ্যে পড়েই না, এরকম আমাদের আচরণে তারা বুঝতে পেরেছে। ফলে তারা নিজেদেরকে বাঙালি বলে মনে করে না এবং আমাদেরকে পর বলে মনে করে। আমরাও তাই মনে করে এসেছি, তবে ভুলে গেছি যে আমরা সবাই কিন্তু বাংলাদেশেরই মানুষ। তো এইভাবে গারো পাহাড়ের বসবাসকারী মানুষদের উপরে এক ধরনের প্রশ্ন আসতে পারে, গারো পাহাড়ের নিচে মানুষদের জীবনের সম্পর্কে বা শোষণ পরগনা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, বা আসতে পারে জমিদারি আইনটি কি ছিল, বা উত্তর হচ্ছে হাতিবেগার, এবং এই হাতিবেগার আইন কিভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সেই কাহিনী তোমরা এখান থেকে লিখতে পারবে। তো এই 3 প্রকারের প্রশ্ন আসতে পারে বলতে 3 প্রকারের প্রশ্ন আসবে, এর মধ্যে থেকে যে কোনো একটি প্রকার আসবে, কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন সাধারণত হয় না, মানে কোনো মাধ্যমই নেই, ছোট একটি গদ্য। আর এইখান থেকে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমি চেষ্টা করব সেখানে তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া। গারো পাহাড়ের নিচে চৈত্র মাসে যদি কখনো ময়মনসিংহ যাও, রাত্রিরে উত্তর শিওরে তাকাবে, দেখবে যেন একরাশ ধোঁয়াটে মেঘে
কারা আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাবার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গাঢ় পাহাড়। আমরা বুঝতে পারছি ময়মনসিংহে পৌঁছানোর পরে লেখক বলছেন চৈত্র মাসের দিকে যেতে হবে, আর উত্তর দিকে তাকালে দেখতে পাবো যে আকাশে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে, এবং সেই আগুন দেখে ভয় পাওয়ার কিছু কারণ নাই, কারণ সেইটি মেঘ নয়, সেটি হচ্ছে গাঢ় পাহাড়। এবার গাঢ় পাহাড়ের বর্ণনা। গাঢ় পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে, তাদের হাল নেই, বলদ নেই, তাছাড়া পাহাড়ের ওপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? এটা খুবই সাধারণ কথা যে তারা খাদ্য ফসল তো পাচ্ছে না, বছরে ওই একটা সময় চৈত্র মাসেই তারা কিন্তু সেই পাহাড়ে থাকা মানুষগুলো কিন্তু চাষবাস করে। তাই বছরে এমন সময় শুকনো ঝোপঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা, জ্বলছে তো জ্বলছেই। বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। জঙ্গলে যখন আগুন লাগে তখন মজা হয়। কাদের মজাটা? গাঢ় পাহাড়ে থাকা মানুষগুলোর মজা হয়। বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে, যেমন বাঘ, অজগর, হরিণ, শুয়োর, যে যেদিকে পারে ছোটে। আর পাহাড়ি মেয়ে পুরুষরা এই সুযোগটিকে কাজে লাগায়। তারা কি করে? মনের সুখে হরিণ আর শুয়োর মারে, তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে তারা নাচ গান করে, আনন্দ স্ফূর্তি করে। এদিকে আস্তে আস্তে গোটা জঙ্গল কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। পাথরের ওপর পুরু হয়ে পড়ে থাকে কালো ছাইয়ের পলেস্তারা, তার ওপর বীজ ছড়াতেই যেটুকু সময় লাগে, দেখতে দেখতে সেই পোড়া জমির ওপর সবুজ রং ধরে মাথা চারা দেয় ধান, তামাক, আরও কত ধরনের ফসল। আমরা এই লোকগুলোর কাছ থেকে, এত কাছে থেকেও কিন্তু শুধু জানি উত্তর দিকে আকাশটা বছরের এক সময় দপ করে জ্বলে ওঠে, দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। অর্থাৎ আমরা যে এইসব মানুষদেরকে তেমন গুরুত্ব দিই না বা উপেক্ষার নজরে দেখি, এটি লেখক কিন্তু বলতে চাইছেন। তাই জন্যই তিনি বলছেন যে একবার গিয়েছিলাম কাছাকাছি, অর্থাৎ লেখক এক সময় গাঢ় পাহাড়ের কাছাকাছি গিয়েছিলেন। সেখানে গিয়ে কি দেখছেন? গাঢ় পাহাড়ের ঠিক নিচেই ছিল সুষম পরগনা, রেল লাইন থেকে কিন্তু অনেকটা দূরে। প্রথম কথা হচ্ছে সুষম পরগনায় যদি যেতে হয় তাহলে রেল স্টেশন থেকে কিন্তু সেই জায়গাটি অনেক দূর, কিন্তু সেইটা যদি গাড়িতে করে যাওয়া যায় বা সাধারণ কোনো গাড়িতে যাওয়া যায় তাহলে কিন্তু খুব মুশকিল, খুব কষ্ট হবে, এত খারাপ রাস্তা, কান্না পেয়ে যাবে। তাই জন্য তিনি বলছেন যদি পায়ে হেঁটে যাওয়া যায় তাহলে খুব আরাম। তাই তিনি বলছেন গাঢ় পাহাড়ের ঠিক নিচেই সুষম পরগনা, রেল লাইন থেকে অনেকটা দূরে গাড়ির যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনও যাও কান্না পাবে, তার চেয়ে হেঁটে যেতে অনেক আরাম। সুষম শহরের গা দিয়ে গেছে সোমেশ্বর নদী, শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট নদী। এবার দেখো নদীটার সম্পর্কে বা সোমেশ্বর নদী সম্পর্কে কিন্তু তিনি বর্ণনা করছেন। শীতকালে দেখতে ভারী শান্তশিষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পার হই, কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে। স্রোত তো নয়, যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী, সর্বদা যেন রেগে টং হয়ে আছে। তার চেয়ে ফেরি ভালো। ফেরিটা কি? ফেরি নৌকো আর কি। গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হয়। তবে হ্যাঁ, যদি মাঝিটা হয় হিন্দুস্থানি এবং তার যদি কোনো মেজাজ যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু সে খুবই ভালোভাবে গল্প করবে। আর কি বলবে দেখো, বলছে হিন্দুস্থানি মাঝির মেজাজ যদি ভালো থাকে তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে, হয়তো গর্ব করে বলবে তার যে বিহারি মনিব বা মালিক, সে কিন্তু বাংলার সব ফেরিঘাটেরই মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বলদ নিয়ে চাষাবাদ করে। এবার চলে আসছে পাহাড়ের নিচে থাকা সেই মানুষগুলোর চাষবাস সম্পর্কে। বলছে তাদের হাল বলদ আছে, আমাদেরই মতো তারা চাষাবাদ করে, তবে মুখে চোখে তাদের কিন্তু পাহাড়ি ছাপ। পাহাড়ি মানুষদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে, রূপ থাকে, সেই কথাগুলো তিনি বলতে চাইছেন। আর কি? হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান, এমনি সব নানা ধরনের জাত থাকে। গারোদের আলাদা ভাষা, হাজং ডালুদের ভাষা যদিও বাংলা, তবু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত ঠেকবে। তারা কি করে? তকে তারা ট বলে, তো টকে আবার ত বলে। আবার ডকে যদি তারা উচ্চারণ করে দ, তাহলে দকে আবার বলবে ড। প্রথম শুনলে কিন্তু খুব হাসি পাবে। ভেবে দেখো যদি এই ধরনের কথা আমাদের কাকুর বয়সী কেউ বলে তাহলে কতটা হাসি পাবে আমাদের। তাই জন্য তিনি বলছেন ভাবো তো তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে বলছে ডুড আর তামাককে বলছে টামাক, কতটা হাসি পাবে। এবার বলছেন এই অঞ্চলে যে গারোরা তারা কিন্তু তাদের ঘরগুলোকে দূর থেকে দেখলেই চেনা যাবে, কারণ তাদের ঘরগুলো একটু মাচার উপরে করে মাচা তৈরি করে পাহাড়ের উপরে কিন্তু ঘরগুলো করেছে, যেন বন্য জন্তুরা তাদেরকে আক্রমণ না করে। এবং তারা যেখানে থাকে সেখানে কিন্তু হাঁস মুরগি প্রতিপালন হয়, রান্নাবান্না করে তারা। আসলে এইভাবেই তাদেরকে বাঁচতে হয় ঘর করে। তাই বলছে এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। মাচা করে ঘর বাঁধা, মাচার ওপর যেখানেই শোয়া সেখানেই রান্নাবান্না সব কিছু।
হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব, বুনো জন্তু জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা। এবার কি বলছেন, এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি। তাহলে এই যে যতগুলো জাতি দেখলাম আমরা এই গদ্যে, তাদের মধ্যে কারা সংখ্যায় সবচেয়ে বেশি ছিল গারো পাহাড়ের নিচে? হাজংরা। এবার কি বলছে দেখো, হাজং কথার অর্থ নাকি পোকা। তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম এসেছিল। আর তখন চাষবাসে তাদের জুড়ি নাই, মানে তারা এত দক্ষ, এত পটু যে তাদের মতো আর কেউ ছিল না। পাহাড়ি গারোরা তাই তারিফ করে, মানে সুনাম বা প্রশংসা করে কিন্তু তাদেরকে নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। ধানের ক্ষেত দেখলে কিন্তু কথাটা বিশ্বাস না করে তোমাদের উপায় নেই। যদি আমরা একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার ওপরেই উঠি, তাহলে কিন্তু নিচের দিকে তাকালে দেখব পৃথিবীটা একেবারে সবুজ। যত দূর দেখা যায় ধান আর ধান, একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের এতটুকু শান্তি নেই। একটা দুষ্টু শনি কোথাও যেন কোনো আনাচে কানাচে তাদের জীবনে বসে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়ে পুরুষরা সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে, পিঠে আঁটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল কুঁজো হয়ে খামারে জুটবে, কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা তাদের ঘরে থাকে না। পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের বাইক বড়কন্দাজ, সে এক মজার ধাঁধা। তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, আচ্ছা এখানে পাইক বড়কন্দাজ কি? বড়কন্দাজ কথার অর্থ হলো বন্দুকধারী সেফাই। অর্থাৎ সেই জমিদার মহাজনরা শুধু আসে না তাদের পাওনা গন্ডা মিটিয়ে নিতে, তাদের সাথে আসে সশস্ত্র বাহিনী। এরপরে সেখানকার মানুষরা কিন্তু অসহায়ভাবে একটা ছড়া পাঠ করে। ছড়াটা কীরকম? বড়ই ধাঁধাই পড়েছি মিতে, মিতে মানে বন্ধু। হে বন্ধু, আমরা না খুব ধাঁধাই পড়েছি, বুঝতে পারছি না এই জীবনের যন্ত্রণা থেকে কীভাবে বের হবো। ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে, মনে ভাবি বাঁচা যাবে আরামে। মাঠ ভরে যেই পাকা ফসলে, সুখে ধরি গান ছেলে বুড়োতে, একদা কাস্তে নিই সকলে। অর্থাৎ ফসল কাটার সময় কিন্তু কাস্তে নিয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে, লাঠির আগায় পাড়া জুড়োতে। অর্থাৎ এইবার কিন্তু যখন আমাদের ফসল কাটার সময় আসছে তখন লাঠির শব্দ পাওয়া যাচ্ছে। এই লাঠিটা কাদের? তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাগছে ধাঁধা। বলছে এবার কিন্তু খালি পেট খালি থেকে যায়, যতই ফসল ফলানো হোক সেগুলো কিন্তু ওই ভূতের ভোগে লাগছে বা জমিদারের ভোগে লেগে যাচ্ছে। তাই তিনি আবার বলছেন, গাঁয়ের আলবাধা রাস্তায় লোহার খুর লাগানো নাগরা জুতোর কিন্তু শব্দ হয় খটখট, আর দূর থেকে বাঁশের মোটা লাঠির ডগা দেখা যায়। ছোট ছোট দল, আমরা তো জানি যে পুলিশকে দেখতে গেলে কীভাবে ছোট ছোট বাচ্চারা ভয় পায়, তেমনই জমিদার আর জমিদারের সাথে থাকা পুলিশদেরকে দেখে ছোট ছোট বাচ্চারা কিন্তু মায়ের আঁচল চেপে ধরে। কিন্তু বুড়িরা, যারা খিটখিটে বুড়িরা, তারা কিন্তু অভিশাপ দিতে থাকে জমিদারকে। তাই বলছেন ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে, খিটখিটে বুড়িরা সাপমুন্নি দিতে থাকে। জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। টঙ্ক কথার অর্থ হচ্ছে টাকা। জমিদারকে টাকা আর ঋণ শোধ করতে করতে তারা কিন্তু ফকির হয়ে যায়। যাই হোক, এবার 50-60 বছর আগেকার কথা বলছেন লেখক। বলছেন 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারদের একটা আইন ছিল। কি আইন? তাকে বলা হতো হাতি বেগার। আসলে জমিদারের কিন্তু বেজায় শখ ছিল হাতি ধরার। কিন্তু এর জন্য তিনি কি করতেন? পাহাড়ে বাঁধা হবে মাচা, মাচার ওপর সিপাহী শান্ত্রী নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার। সেই সঙ্গে পান থেকে চুন না খসে যায় তার জন্য ঢালাও ব্যবস্থা, অর্থাৎ কোনোভাবে যেন জমিদারের এতটুকু ক্ষতি না হয় সেই ব্যবস্থা করা হতো। আর কি হতো? প্রত্যেক গাঁ থেকে, মানে প্রত্যেক গ্রাম থেকে প্রজাদেরকে ডাকা হতো। তারা আসতো নিজেদের চাল চিরে বেঁধে, যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বের দিয়ে দাঁড়াতে হবে। বের মানে হচ্ছে গোল করে বেঁধে দাঁড়াতে হবে। ছেলে হোক আর বুড়ো, কারোর কিন্তু মাপ নেই। যারা হাতি বের দিতে যেত তাদের কাউকে সাপের মুখে তো কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো। যাই হোক, আমি একটু আগে যে বোর্ডে আলোচনাটা করে দেখালাম সেখানে বের বানানটা ভুলে গেছে, তোমরা একটু সাবধানে সেটা ঠিক করে নিও। বের বানানটা হবে বয়েকার ডয় শূন্য র। কতদিন মানুষ এসব সহ্য করতে পারে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। গোড়াচাঁদ মাস্টার হলো তাদের নেতা। আচ্ছা, মানুষগুলো তো একজন না একজন কোনো নেতার নেতৃত্বেই এগোবে, বিদ্রোহ করবে। তাই তিনি বলছেন যে সেখানকার একজন গোড়াচাঁদ বলে একজন মাস্টার ছিলেন, তিনি হলেন নেতা। আর সমস্ত প্রজারা এই নেতাকে কেন্দ্র করে কিন্তু বিদ্রোহ করলো। তারা চাকলায় চাকলায় মিটিং করলো, কামারশালাতে তাদের জন্য তৈরি হতে থাকলো মারাত্মক অস্ত্রশস্ত্র। কিন্তু যা হয় শেষ পর্যন্ত জমিদারের পল্টন মানে সৈন্য দল, সৈন্যের হাতে কিন্তু প্রজাদের হার হলো, পরাজিত হয়ে গেল।
কিন্তু যাই হোক, হাতি বেগার কিন্তু আর চললো না। আমরা জানি যতগুলো বিদ্রোহ হয়েছে, ছোট বড় বিদ্রোহগুলো আমাদের ভারতবর্ষে, সেইগুলো সরাসরিভাবে ব্যর্থ হলেও সম্পূর্ণভাবে ব্যর্থ ছিল না, সেগুলোর গুরুত্ব ছিল অনেক। যেমন সাঁওতাল বিদ্রোহ, যেমন কৃষক বিদ্রোহ, যেমন পাবনা আন্দোলন, যে বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো যখন হয়েছিল, সেগুলো সরাসরিভাবে একদিক থেকে যেমন ব্যর্থ হয়েছিল, তেমন তাদের গুরুত্বও ছিল কিন্তু অপরিসীম। কীরকম গুরুত্ব, যে তাদের অনেকগুলোই কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হতো বা অনেক ব্যবস্থারই কিন্তু পরিবর্তন হতো। তেমনটা এদেরও হয়। এরা হেরে যায়, পরাজিত হয় প্রজারা, কিন্তু তাদের মধ্যে থেকে সেই হাতি বেগার আইনটা কিন্তু উঠে যায়। যাই হোক, এবার এখান থেকে কিন্তু গল্পটা প্রায় শেষ। এবার লেখক বলছেন যে সেই অঞ্চলে যদি আজকে আমরা কেউ যাই, তাহলে সেখানকার মানুষগুলো আমাদের সাথে কীভাবে আচরণ করবে সেই কথা বলছেন এখনও যদি চৈতন্যনগর, হিমুরকোনা বলে সেই জায়গাগুলোতে যাওয়া যায়, তাহলে খোক মোড়ল, আমুত মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যাবে। আচ্ছা, আর থুরথুরে বুড়োরা কি বলবে? থুরথুরে বুড়ো যারা, তারা দুঃখ করে বলবে, সেকালে সর্ষের ক্ষেতে আমরা লুকোচুরি খেলতাম, মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরও অরুচি ধরতো। অর্থাৎ তাদের সোনাই সোহাগা একটা সময় ছিল। কিন্তু কি হলো, আবার তখন থাকতো কি, গোয়ালে থাকতো 60-70টা গরু। আচ্ছা, কাকপক্ষীর অরুচি কেন? ফসলের পরিমাণ এতটা বেশি ছিল যে সেই সময় মানুষ তো কি, কাকপক্ষীরা খেয়েও যেন হাঁপিয়ে উঠতো। আর গোয়ালে থাকতো কিন্তু 60-70টা গরু, ফলে নর্দমায় দুধ ঢালাই হতো, প্রচুর পরিমাণে দুধ। অথচ তাদের এমন একটা দিন এসছে, অর্থাৎ এখনকার দিনটাতে তারা 1 ফোঁটা দুধের জন্য কিন্তু পরের দুয়ারে হাত পাতে, এমনই একটা দিন এসছে। যাই হোক, একটা কথা লেখক আরও বিশেষ করে বলতে বলছেন ও অঞ্চলে যদি কখনো যাও, ওরা তোমাকে বাঙাল বলবে, চটে যেও না যেন। বাঙাল মানে হলো বাঙালি। বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নেইনি, তাই ওরাও আমাদের পর ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ। সাথে থাকবে। ধন্যবাদ, ভালো থেকো।